আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠে অ্যাড অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিন্যান্স এর চ্যাপ্টার 9.1 ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নিয়ে। তো এইখানে অঙ্কটা বা ক্লাসটা সম্পূর্ণভাবে শুরু করার আগে আপনারা যারা জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন যে শব্দগুলি শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, পাশাপাশি কোনো সমস্যা আছে কিনা। এবং আপনাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে শেয়ার করে ক্লাসটা তাদেরকে আমন্ত্রণ জানাবেন যেন তারাও উপকৃত হতে পারে। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি 1 মিনিট সময় নিচ্ছি, আপনারা একটু মেনশন শেয়ার করে দিন। একটু কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার মেনশন করবেন যে ওনারা দেখতে পাচ্ছে কিনা, একটু শেয়ার মেনশন করে দিন। জান্নাত রাজেসি, ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া বয়েন জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। ফাজরা আক্তার, আফরোজা জামান নাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনারা একটু আপনাদের ফ্রেন্ড সার্কেলকে ক্লাসটা শেয়ার করে দিন, মেনশন করে দেন যেন তারাও অংশগ্রহণ করতে পারেন। এবং আপনাদের মনে কনফিউশন থাকে এটা কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্লাস নাকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস, ফিনান্সে নাকি মার্কেটিং এর। আপনারা খেয়াল রাখবেন ক্যাপিটাল স্ট্রাকচার শুধু মার্কেটিং এ হয়তো বা 2020 সালে অঙ্কগুলি আসে, আর সে কিন্তু আগে আসে নাই। অর্থাৎ আমাদের 4 ডিপার্টমেন্টের জন্য এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর এই ক্যাপিটাল স্ট্রাকচারটা দরকার। তো ফান্ডামেন্টাল অফ ফিনান্স এখানেও ক্যাপিটাল স্ট্রাকচার দরকার হবে। আপনারা একটু মনোযোগ সহ ক্লাসটা বুঝবেন এবং ক্লাস শেষে পিডিএফটা নিয়ে নেবেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করতে পারি কি? যদি বলেন আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ক্লাসটা আমরা শুরু করব। আরিফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করবেন ক্লাসটা শুরু করবো কিনা। সবকিছু ঠিক আছে? সাউন্ড? যদি সাউন্ড কোনো সমস্যা না থাকে আমরা অঙ্কে চলে যাই। তো সরাসরি অঙ্কে যাওয়ার আগে আমরা অঙ্কের নিয়মগুলি দেখব, কি করতে হবে সেটা দেখেন। আচ্ছা,
ক্যাপিটাল স্ট্রাকচার বাংলা অর্থ হচ্ছে মূলধন কাঠামো, ডিসিশন হচ্ছে সিদ্ধান্ত। ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন মানে হচ্ছে মূলধন কাঠামো সিদ্ধান্ত। যখন অর্থ বা অতিরিক্ত সংগ্রহের প্রয়োজন পড়বে তখন মূলধন কাঠামো সিদ্ধান্তের সৃষ্টি হয়। এক্ষেত্রে সাধারণত তিনটি উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়: সাধারণ শেয়ার বিক্রি করার মাধ্যমে, ঋণপত্র বিলি করার মাধ্যমে এবং অগ্রাধিকার শেয়ার বিলি করার মাধ্যমে। অর্থাৎ যদি আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্কগুলি করতে হয় এরকম তিনটা সিদ্ধান্ত নিতে হতে পারে, যে আমরা সাধারণ শেয়ার বিক্রি করে টাকা পয়সা সংগ্রহ করব, মূলধন সংগ্রহ করব, নাকি ঋণপত্র বিলি করে মূলধন সংগ্রহ করব, নাকি অগ্রাধিকার শেয়ার বিক্রি করে আমরা ওই মূলধন সংগ্রহ করব। এই তিনটার জন্য আমাদের কি করতে হবে? খরচগুলি বের করতে হবে অথবা আয়টা বের করতে হবে, তারপর আমাদের কাজগুলি শেষ করতে হবে। আচ্ছা, তো এখন এই অঙ্ক করার সময় আমাদের তিনটা ক্যালকুলেশন করতে হবে। যখন আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কগুলি সমাধান করব তখন আমাদের তিনটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তিনটা ক্যালকুলেশন করে নিতে হবে। কমন স্টক অথবা কমন শেয়ার অথবা ইকুইটি শেয়ার যদি থাকে, ইকুইটি শেয়ার যদি থাকে এর উপরে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছেন কি? কমন স্টক, কমন শেয়ার, ইকুইটি শেয়ার থাকলে এর উপরে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয় যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে বন্ড, ঋণপত্র, ডিবেঞ্চার, ঋণপত্র, ডেপ্ট ইত্যাদি থাকলে এর উপরে ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। প্রেফারেন্স শেয়ার অথবা প্রেফার্ড স্টক থাকলে এর উপর প্রেফার্ড ডিভিডেন্ড মানে প্রস্তাবিত লভ্যাংশ নির্ণয় করতে হবে। তো আবারও বলছি, কমন স্টক থাকলে, কমন শেয়ার থাকলে, ইকুইটি শেয়ার থাকলে এর উপরে নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে হবে। বন্ড থাকলে অথবা ডিবেঞ্চার থাকলে, ডেপ্ট থাকলে এর উপর ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। প্রেফারেন্স শেয়ার অথবা প্রেফার্ড স্টক থাকলে এর উপর প্রেফার্ড ডিভিডেন্ড মানে পিডি নির্ণয় করতে হবে। তো এরকম একটা ক্যালকুলেশন করতে হবে আমাদের যদি অঙ্কগুলি করতে হয়। এখানে প্রশ্নের মধ্যে অল্টারনেটিভ দেওয়া থাকবে। বোর্ডে লেখাগুলি স্পষ্ট কিনা একটু জানাবেন। আচ্ছা, যখন আমরা আর্নিং পার শেয়ার বের করতে হবে, আর্নিং পার শেয়ার করার জন্য টেবল ফর ক্যালকুলেশন অফ ইপিএস বের করতে হয়, মানে একটা টেবল করতে হবে। অল্টারনেটিভ এ আছে, অল্টারনেটিভ বি আছে, অল্টারনেটিভ সি আছে, আরো বেশি কিছু থাকতে পারে। যখন আমরা ইপিএস ক্যালকুলেশন করতে যাব তখন সর্বপ্রথম যে আইটেম লিখতে হবে সেটা হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সুদ এবং কর পূর্ববর্তী উপার্জন। এটা প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে দেওয়া থাকলে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স যতগুলি বিকল্প থাকবে সবগুলিতে লিখে ফেলবেন। তারপর এটা থেকে ইন্টারেস্ট বিয়োগ করতে হবে। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিয়োগ করবেন, তাহলে ইবিটি বের হবে। ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করতে হবে, তাহলে ইএটি বের হবে। ইএটি থেকে পিডি বিয়োগ করতে হবে, তখন ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল টু কমন স্টক হোল্ডার বের হবে। তারপর নাম্বার অফ শেয়ার প্রশ্ন ক্যালকুলেশন করে নেবেন। তখন ইপিএস যদি বের করতে হয়, ইপিএসটা কিভাবে বের করবেন? ইএসিএস কে ভাগ করবেন নাম্বার অফ শেয়ার দিয়ে, নাম্বার অফ শেয়ার যারা ভাগ করলে আমাদের ইপিএস বের হয়ে যাবে। এইটুকু বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করবেন।
যে ক্যালকুলেশন, কি কি ক্যালকুলেশন করতে হবে? কমন শেয়ার থাকলে অথবা কমন স্টক থাকলে অথবা ইকুইটি শেয়ার থাকলে নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করতে হবে। তারপর যদি প্রেফারেন্স শেয়ার অথবা প্রেফার্ড স্টক থাকে, পিডি নির্ণয় করতে হবে, মানে প্রেফার্ড ডিভিডেন্ড নির্ণয় করতে হবে। আর বন্ড, ডিবেঞ্চার, ডেট ইত্যাদি থাকলে ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। তো আমরা এখন অঙ্কে চলে যাই। প্রবলেম 1টা দেখেন। কি বলে হচ্ছে? আচ্ছা, আপনারা খেয়াল করেন প্রশ্নটা। লেখা আছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ নৃত্যকাল লিমিটেড ইজ গিভেন ভ্যালু। টাকা দেওয়া আছে, 10% ডিবেঞ্চার দেওয়া আছে 10 লাখ টাকা, 10% পেপার স্টক দেওয়া আছে 10 লাখ টাকা, এবং কমন স্টক দেওয়া আছে 30 লাখ টাকা। টোটাল মূলধন দেওয়া আছে আমাদের 50 লাখ। এটা হচ্ছে কারেন্ট। তো ডিবেঞ্চারের সামনে পার্সেন্ট দেওয়া ছিল 10%। ডিবেঞ্চার যদি থাকে কি করতে হবে আমাদের? ডিবেঞ্চার থাকলে ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। আপনাদের এটা মনে আছে তো? যদি ডিবেঞ্চার থাকে তাহলে ইন্টারেস্ট বের করতে হবে। বুঝতে পেরেছেন? যদি প্রশ্নে ডিবেঞ্চার থাকে তাহলে ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। জান্নাতুল জেসি, বুঝতে পেরেছেন? প্রশ্নে ডিবেঞ্চার উল্লেখ করা থাকলে ডিবেঞ্চারের সামনে যে পার্সেন্ট দেওয়া থাকবে ওই অনুযায়ী আমাদের ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। আরিফুল ইসলাম, ডিবেঞ্চার থাকলে 10% ইন্টারেস্ট বের করতে হবে, অর্থাৎ 10 লাখ টাকার উপর 10% ইন্টারেস্ট বের করতে হবে। তারপর প্রেফার্ড স্টক থাকলে কি করতে হবে? একটু কমেন্টে জানাবেন। প্রেফার্ড স্টকের উপর পিডি বের করতে হয়। বুঝতে পেরেছেন কিনা? প্রেফার্ড স্টক থাকলে পিডি নির্ণয় করতে হবে। প্রেফার্ড ডিভিডেন্ড মানে প্রস্তাবিত লভ্যাংশ বের করতে হবে। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, কমন স্টক থাকলে নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে হবে। এখন যদি দেখেন এটুকু তো আমাদের কারেন্ট ছিল, পরে যেটা আছে অতিরিক্ত তথ্যটা সেটা একটু দেখেন। কি বলছে? দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। কোম্পানির প্রয়োজন অতিরিক্ত অর্থায়ন করা 20 লাখ টাকা। দিস ক্যান বি ফাইন্যান্সড বাই দ্য ফলোইং ওয়েস। এই 20 লাখ টাকা নিচের তথ্যগুলি বা নিচের পদ্ধতিতে সংগ্রহ করা যেতে পারে। ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ, প্রতিটি 100 টাকা মূল্যের ইকুইটি শেয়ার বিক্রি করবে। এটা হচ্ছে একটা সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত কি হচ্ছে? ফুললি 10% ডিবেঞ্চার, এই 20 লাখ টাকার টোটালি ডিবেঞ্চার বিক্রি করবে, যার উপর 10% সুদ নির্ণয় করা হবে। আবার ফুললি 12% প্রেফার্ড স্টক, এই 20 লাখ টাকাই প্রেফার্ড স্টক বিক্রি করে দিবে। এখন বলছে কি, ইফ দ্য কোম্পানিজ expected EBIT is টাকা 10 লাখ, corporate tax rate 50%, which alternative is the best and why?
যদি কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স 10 লাখ টাকা হয় তাহলে এবং কর্পোরেট ট্যাক্স করের হার 50% হয়, তখন কোন পদ্ধতিটা, কোন বিকল্পটা 1 2 3 এর মধ্যে কোনটা বেস্ট ছিল এবং কেন ছিল সেটা আপনাদের কমেন্ট করে জানাতে হবে। তো আমরা এখন অঙ্কটার সমাধানে যাই। প্রথমে কি করতে হবে, যেহেতু আমাদের এডিশনালের উপরে 3টা তথ্য দেওয়া ছিল, এই 3টা তথ্য ডিবেঞ্চার আছে, প্রেফার্ড স্টক আছে, কমন স্টক আছে, আবার 3টা বিকল্প ছিল। এই 3টা ক্যালকুলেশন 3টা বিকল্পের মাঝে লিখতে হবে। সর্বপ্রথম আমরা ক্যালকুলেশন করব ইন্টারেস্ট। প্রবলেম 1, প্রবলেম 1 ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ফর অল্টারনেটিভ 1। অল্টারনেটিভ লেখার দরকার নেই, শুধু 1 লিখবেন। ফর 1 প্রশ্নটা কি ছিল, ডিবেঞ্চার ছিল 10 লাখ টাকা ছিল 10%। তো 10 লাখ ইন্টু 10%, যখন পার্সেন্ট করবেন 1 নম্বর দিলে পিছন থেকে 1 কেটে দিবেন, 10% টাকা বের হয়ে যাবে 1 লাখ টাকা। ফর 2 10 লাখ ইন্টু 10% সমান 1 লাখ। ফর 3 10 লাখ ইন্টু 10% সমান হচ্ছে 1 লাখ। এইটুকু বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পেরেছেন কিনা ইন্টারেস্ট ক্যালকুলেশনটা? এটা হচ্ছে আমাদের প্রথম যে ছিল, ক্যাপিটাল ছিল ডিবেঞ্চার, ওইটার ইন্টারেস্ট নির্ণয় করা হয়েছে। এখন অতিরিক্ত মূলধন যেটা ছিল, দেখুন অতিরিক্ত মূলধন হচ্ছে, হ্যাঁ, অতিরিক্ত মূলধনের জন্য দ্বিতীয় যে অল্টারনেটিভটা ছিল, অতিরিক্ত মূলধন 20 লাখ টাকা, দ্বিতীয় অল্টারনেটিভে ডিবেঞ্চার বিক্রি করবে, তার মানে কি 10% সুদ ধরতে হবে 2 নম্বরে অতিরিক্তটা। তো ফর 2 এর সাথে আবার যোগ করে দিবেন, 20 লাখ টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন ইন্টু 10%, এই প্লাস হচ্ছে প্লাস, 20 লাখের উপর 10% হচ্ছে 2 লাখ হবে। যোগ করলে হবে 3 লাখ টাকা। ইন্টারেস্ট রেট আপনারা বুঝতে পারছেন কি? ইন্টারেস্ট যদি বের করতে হয়, আবারও বলছি,
যখন কারেন্ট ক্যাপিটালের উপর আপনারা ক্যালকুলেশন করবেন তখন বিকল্প যতগুলি থাকবে সবগুলিতে কারেন্টটা লিখতে হবে। তারপরে প্রথমটাতে 10 লাখ টাকা ছিল ডিবেঞ্চার, মানে প্রথম যেহেতু কারেন্ট 10 লাখ টাকা ছিল এর উপর 10% অল্টারনেটিভ 1 এও লিখবেন, 10 লাখের 10% অল্টারনেটিভ 2 এ যাবে, 10 লাখের 10% অল্টারনেটিভ 3 তে যাবে। কারেন্টের যেটা ছিল সেটা সবগুলিতে লিখতে হবে, কিন্তু অতিরিক্ত মূলধন যেটা ছিল এটা যত লঙে যা নির্ণয় করার জন্য বলবে তাই করতে হবে। বুঝতে পেরেছেন? সানজানা ইসলাম সাথী আবার একটু বলেন। ঠিক আছে, বলছি তো। যখন কারেন্ট ডিবেঞ্চার থাকবে, কারেন্ট ক্যাপিটাল থাকবে ডিবেঞ্চার, তখন ইন্টারেস্ট বের করবেন এবং প্রতি বিকল্পের জন্য এই কারেন্টটুকু লিখতে হবে। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় ক্যালকুলেশনটা করি। দেখুন, কারেন্টের পেপার স্টক ছিল, পেপার স্টক থাকলে কারেন্টের যে পেপার স্টক ছিল 10 লাখ টাকা, এর উপর 10% পিডি বের করবেন এবং এইটা তিনটা বিকল্পের জন্যই লিখতে হবে। তো ক্যালকুলেশন অফ প্রেফার্ড ডিভিডেন্ড, প্রেফার্ড ডিভিডেন্ড মানে হচ্ছে পিডি। এখন ফর এটা হচ্ছে 2 নং ক্যালকুলেশন। ফর 1 প্রেফার্ড স্টক ছিল 10 লাখ টাকা, এর উপর 10% সুদ ধরবেন, পিডি লভ্যাংশ বের করবেন। তারপর ফর 2 10 লাখ ইন্টু 10%। ফর 3 10 লাখ ইন্টু 10%। এখন দেখতে হবে আমাদের অতিরিক্ত মূলধন যখন সংগ্রহ করব তখন প্রেফার্ড স্টকের কোন সিদ্ধান্ত আছে কিনা। দেখুন, অতিরিক্ত মূলধন ছিল এটা, 2 নম্বর সিদ্ধান্ত ছিল যে ডিবেঞ্চার বিক্রি করবে, মানে ইন্টারেস্ট পে করার কথা ছিল। আবার 3 নম্বর সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে প্রেফার্ড স্টক বিক্রি করবে এবং 12% সুদ থাকবে, অর্থাৎ এই 20 লাখ টাকার উপর 12% সুদ যাবে 3 নঙে, প্লাস 20 লাখ ইন্টু 12%। এখন আপনারা একটু ক্যালকুলেশনটা যদি করেন, এটুকু বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে। আচ্ছা, তো এখন প্রেফার্ড ডিভিডেন্ড যখন বের করবেন ফর 1, এটা হচ্ছে কারেন্ট প্রেফার্ড স্টক ছিল, কারেন্টের উপর 10% সমান হচ্ছে 1 লাখ টাকা, এটা কারেন্ট 10% 1 লাখ, এটাও কারেন্ট ছিল 10 লাখ টাকা, এর উপর 10% হচ্ছে 1 লাখ। তো যেহেতু আমাদের অতিরিক্ত 20 লাখ টাকা মূলধন লাগবে এবং 3 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী ছিল যে প্রেফার্ড স্টক বিক্রি করবে, সেহেতু অল্টারনেটিভ 3 তে আমরা 20 লাখ টাকার উপর 12% প্রেফার্ড ডিভিডেন্ড ধরে নিলাম। তো
10 লাখের উপর 10% হচ্ছে 1 লাখ, এই প্লাস হচ্ছে প্লাস, 20 লাখের উপর 12% হচ্ছে 2,40,000, দুইটা একসাথে যোগ করলে প্রেফার ডিভিডেন্ড বের হলো। পরে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। যেহেতু কমন স্টক সবগুলিতে ছিল, তার মানে 3টাতেই লিখতে হবে। আমি আগে লিখে নিচ্ছি ফর 1, ফর 2, ফর 3। এখন দেখেন প্রশ্নটা, কারেন্ট কমন স্টক ছিল 30 লাখ টাকা, কিন্তু এটা প্রতি শেয়ারের মূল্য নাই। আবার যদি নিচে খেয়াল করেন, ইকুইটি স্টক ছিল প্রতিটা 100 টাকা মূল্যের, তার মানে এখানে যে টাকা অতিরিক্ত ছিল এটা যদি 100 টাকা মূল্যের হয়, আগে যেটা কমন স্টক ছিল সেটার মূল্য 100 টাকা হবে। তো যদি আমরা শেয়ারের সংখ্যা বের করতে যাই, টোটাল টাকাকে প্রতি শেয়ারের টাকা দিয়ে ভাগ করলে নাম্বার অফ শেয়ার বের হয়ে যাবে। তো 30 লাখ ছিল, 30 লাখ ভাগ হচ্ছে প্রতিটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা, 30 লাখ ভাগ 100, 30 লাখ ভাগ 100। এখন অতিরিক্ত মূলধনের সিদ্ধান্ত নিতে হবে। আমরা অতিরিক্ত মূলধনটা কি ছিল, 20 লাখ টাকা ছিল অতিরিক্ত মূলধন। 1 নম্বর সিদ্ধান্ত ছিল ফুললি ইকুইটি স্টক বিক্রি করবে প্রতিটা 100 টাকা মূল্যে, তার মানে এই 20 লাখ টাকা 100 দিয়ে ভাগ করবেন এবং 1 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, তার মানে 1 যোগ করবেন। 20 লাখ টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন, প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে নাম্বার অফ শেয়ার বের হয়ে যাবে। তো 3 লাখকে 100 দিয়ে ভাগ করলে 2 শূন্য বাদ, 30,000 শেয়ার হবে, 30,000, এই প্লাস হচ্ছে প্লাস, আর 20 লাখকে 100 দিয়ে ভাগ করলে 20,000 হবে। এখানে শেয়ার লিখবেন, 30,000 যোগ 20,000 সমান হচ্ছে 50,000 শেয়ার, 50,000 শেয়ার। এখানে 30,000 শেয়ার, এখানেও 30,000 শেয়ার হবে। শেয়ারের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আরিফুল, 30,000 যোগ 20,000 50,000 নাম্বার অফ শেয়ার। ঠিক আছে, আপনারা যারা যারা দেখছেন অঙ্কটা বুঝেছেন কিনা, ক্যালকুলেশনটুকু বুঝেছেন কিনা একটু জানাবেন। একটু কমেন্ট করে জানান ক্যালকুলেশন 3টা বুঝেছেন কিনা। ইন্টারেস্ট, প্রেফার ডিভিডেন্ড এবং কমন স্টক নাম্বার অফ শেয়ার বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ইশিতা ইয়াসমিন, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, একটু কমেন্ট করে জানান। বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানাবেন ক্যালকুলেশনটুকু বুঝতে পেরেছেন কিনা। সানজানা ইসলাম সাথী, সোনিয়া ভুয়ান জান্নাত, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে কাজটা করতে হবে, টেবিল তৈরি করবেন। টেবল ফর ক্যালকুলেশন
অফ ইপিএস। Alternative 2, alternative 3. তো এটা হচ্ছে ডিটেলস এর ঘর, এটা অল্টারনেটিভ 1 এর ঘর, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3। এই অধ্যায় থেকে আপনাদের 10 নাম্বার কমন থাকে প্রতি বছর। এখন সর্বপ্রথম যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন থেকে আনবেন ইবিআইটি। ইবিআইটি ছিল আমাদের এক্সপেক্টেড ইবিআইটি সমান হচ্ছে ইবিআইটি সমান হচ্ছে 10 লাখ, তিনটাতেই লিখতে হবে 10 লাখ। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হবে, লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করে রেখেছি একটু আগে। ইন্টারেস্ট ছিল প্রথমটাতে 10,000, সরি 1 লাখ, দ্বিতীয়টাতে 3 লাখ, তৃতীয়টাতে 1 লাখ। 1 লাখ, 3 লাখ এবং 1 লাখ ছিল। এক লাখ, 3 লাখ, 1 লাখ। থাকবে এখানে 9 লাখ, এখানে থাকবে 7 লাখ, এখানে থাকবে 9 লাখ। ইবিআইটি থেকে ইবিআইটি ছিল ইন্টারেস্ট, আইটা বাদ দিয়ে দিচ্ছেন, এখন থাকবে ইবিটি। ইবিটি এখন বাদ দিতে হবে, কি বাদ দিবেন? ট্যাক্স। ট্যাক্সের পার্সেন্ট কত ছিল একটু দেখে নেন। ট্যাক্স ছিল 50%, তো ইবিটি যেটা আছে এর উপর 50%, ইবিটি হচ্ছে 50% ছিল, তার মানে এইগুলির 50% ধরে নেবেন, 4,50,000, 3,50,000 এবং 4,50,000, 4,50,000। বিয়োগ করলে থাকবে 4,50,000, 4,50,000, 3,50,000 এবং 4,50,000, 4,50,000। ইবিটি থেকে ট্যাক্স চলে গেছে, তার মানে এইটা হচ্ছে ইএটি বের হয়েছে, ইএটি। এখন ইএটি থেকে পিডি মাইনাস করবেন, লেস
পিডি প্রেফার্ড ডিভিডেন্ড। আবার দেখে রাখেন চারটা, দেখেন একটু কি ছিল। ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করলে ইএটি বের হয়েছে। হ্যাঁ, ইএটি থেকে প্রেফার্ড ডিভিডেন্ড মাইনাস করতে হবে। হ্যাঁ, প্রেফার্ড ডিভিডেন্ড কত ছিল? ক্যালকুলেশন করেছেন একটু আগে, ক্যালকুলেশন অফ প্রেফার্ড ডিভিডেন্ড। দেখেন প্রেফার্ড ডিভিডেন্ড 1 নং এ ছিল 1 লাখ, 2 নং এ ছিল 1 লাখ, 3 নং এ ছিল 3,40,000। প্রেফার্ড ডিভিডেন্ড 1 লাখ, 1 লাখ, 3,40,000। মাইনাস করলে থাকবে 3,50,000, এটা মাইনাস করলে থাকবে 2,50,000, এটা মাইনাস করলে থাকবে 90,000, 60, 50, 1,10,000। পিডি মাইনাস করলে বের হলো আমাদের ই এ সি এস। এখন নিচে লিখবেন নাম্বার অফ শেয়ার। এটা আমরা ক্যালকুলেশন করে রেখেছি, দেখেন ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার ছিল প্রথমটাতে 50,000, পরেরটা 30,000, এর পরেরটা 30,000। 50,000, 30,000, 30,000। এখন নাম্বার অফ শেয়ার ইএসএস কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করবেন, তাহলে আমাদের ইপিএস বের হবে, আর্নিং পার শেয়ার ইকুয়াল টু ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার। এখন 3,50,000 কে 50,000 দিয়ে ভাগ করবেন। 3,50,000 ভাগ 50,000 সমান হচ্ছে 7। তারপর 2,50,000 কে ভাগ করবেন, ভাগ 30,000, 8.33। তারপর ছিল 1,10,000 ভাগ 30,000, তখন 3.67। এইগুলি হচ্ছে ইপিএস। আমাদের আর্নিং পার শেয়ার বের হয়েছে। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানাবেন। সানজানা ইসলাম সাথী, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের কোনটা বেস্ট ছিল সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত যদি নেন, ডিসিশন টেবিল।
তিনটা ছিল, তো এটা হচ্ছে অল্টারনেটিভ এ। ঘরটার নিচের অংশটুকু কেটে দিবেন। অল্টারনেটিভ 1, আচ্ছা অল্টারনেটিভ ছিল, অল্টারনেটিভ ইপিএস ডিসিশন। অল্টারনেটিভ ছিল 1, 2, 3। এখন দেখেন প্রথমটাতে ছিল 7, পরেরটা হচ্ছে 8.33, 7, 8.33, 3.67। এখন সিদ্ধান্ত আপনারা দেবেন কোনটা বেস্ট। সিদ্ধান্তটা আপনারা দেবেন যে কোনটা বেস্ট হবে আপনাদের জন্য। ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারের উপার্জন। অল্টারনেটিভ মানে প্রতি শেয়ারের উপার্জন হবে আপনার 7 টাকা, পরটাতে হচ্ছে 8 টাকা 33 পয়সা উপার্জন হবে, আর 3 নম্বর বিকল্পে আপনার উপার্জন হবে প্রতি শেয়ারে 3 টাকা 67 পয়সা। এখন আপনি কি আয় বেশিটা গ্রহণ করবেন নাকি কমটা গ্রহণ করবেন, সিদ্ধান্ত একটু আপনারা কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানাবেন সিদ্ধান্ত কোনটাতে দেবেন। একটু কমেন্ট করে জানাবেন কোনটা সিদ্ধান্ত নেবেন, কোনটা গ্রহণ করবেন। ইপিএস প্রতি শেয়ারের উপার্জন 7 টাকা, প্রতি শেয়ারের উপার্জন 8 টাকা 33 পয়সা, নাকি 3 টাকা 67 পয়সা। এটা আপনি একটু সিদ্ধান্তটা নিয়ে নেন। মোহাম্মদ মাহমুদুল নবী অল্টারনেটিভ 2, সানজানা ইসলাম সাথী অল্টারনেটিভ 2। আচ্ছা, নিজেরটা পাগলের ভালো বুঝে, আর আমরা তো স্টুডেন্ট এবং মানুষ। অল্টারনেটিভ 2 গ্রহণযোগ্য, এটা হচ্ছে বেস্ট ডিসিশন। তো আশাবাদী সবাই বেস্ট অল্টারনেটিভ, এইটুকু হচ্ছে আপনার কমেন্ট বক্স শেষ হয়ে গেল। তো আশাবাদী সবাই বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে যদি কেউ বিগত ক্লাসে অ্যাকাউন্টিং এর অঙ্কগুলি করে থাকেন, তাহলে আপনাদের জানার সুবিধার্থে বলছি, আপনাদের পিডিএফ দেওয়া ছিল গ্রুপে, আপনারা কেউ বাড়ির কাজ জমা দেন নাই। আজকেও আবার আমি একটা কাজ দিয়ে দিচ্ছি। 10% ডিবেঞ্চার ক্যাপিটাল, কমন স্টক আছে, এগুলি কারেন্ট, তার মানে এই তিনটা অল্টারনেটিভ বা দুইটা অল্টারনেটিভই থাকবে, কিন্তু অর্জিত মূলধন যেটা আছে সেটা ওই তথ্য অনুযায়ী নিতে হবে। আচ্ছা, আপনারা কি অঙ্কটা বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানান পুরোটা অঙ্ক বুঝেছেন কিনা। একটু কমেন্ট করে জানান। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। তাহলে প্রবলেম 2টা বাড়ির কাজ। You are required to find out EPS under each alternative method of financing. অর্জিত মূলধন দরকার 40 লাখ টাকা। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ডেট ফাইন্যান্সিং এর মাধ্যমে সংগ্রহ করবে। 2 নম্বর সিদ্ধান্ত ছিল কমন স্টক বিক্রির মাধ্যমে প্রতিটা 160 টাকা মূল্যের ওই তারা মূলধন সংগ্রহ করবে। তো হোমওয়ার্ক
টু হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আমি আশাবাদী যদি আপনারা অঙ্কটা বুঝে থাকেন ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে বাড়ির কাজটা জমা দিবেন। গ্রুপে পিডিএফ শীট দেওয়া হবে এই আজকের ক্লাসে, ওইখানে আপনারা কমেন্ট বক্সে বাড়ির কাজটা জমা দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।